সকাল সকাল ঘুম থেকে উঠে গপুকেও ঘুম থেকে তুলে নিয়েছি। আর এই যে রান্নাঘরে চলে এসেছি নিজের জন্য একটু চা বানাতে। আর এই সকালের 1 কাপ চা দিয়ে আমার আজকের দিনটা এখন থেকে শুরু করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। নেহা লাইফস্টাইল ডেইলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকের দিনটা ছিল বুধবার, আর ঘড়িতে বাজে ওই সকাল 7টা মতো। তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন দিন, নতুন ভিডিও এখন থেকে শুরু করলাম। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই 5:30 মতন। তো ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে গপুসোনাকে ঘুম থেকে তুলে সকালের সেবা দিয়ে এই যে নিজের জন্য একটু চা করেছিলাম। তো চাটা শেষ করে উপরের রুমে চলে এসেছি, কারণ উপরের রুমটা ঠিকঠাক মতো গুছিয়ে নেওয়ার পরে তারপরে নিচের রুমটা আজকে ভালো মতো করে ডিপ ক্লিনিং করব। এই 2-1 দিন ধরে না একদমই সকালবেলা ঘুমটা ছাড়তেই ছাড়ে না, কারণ এত পরিমাণে ঘুম পায় যে মনে হয় আরও একটু ঘুমাই করতে করতে ওই বেলা 7টা 7:30টার মতন বেজে যায়। তবে আমার যেদিন টিউশন পড়ানো থাকে সেদিন অনেকটা ভোরেই উঠতে হয়। ওই অনেকটা ভোর বলতে ওই 5টা 10-15 দিক করে উঠে যায়। আর যেদিন পড়ানো না থাকে সেদিনে ইচ্ছে করেই একটু লেট করে উঠি, ওই 7টা 7:30টার মধ্যে উঠে যায়। তো আজকেও এই যে পড়ানো ছিল না, তবে এই যে গপুসোনাকে ঘুম থেকে আর একটা তাড়া ছিল, কারণ ওকে বেশিক্ষণ আমি বিছানায় শুয়ে রাখতে ঠিক পছন্দ করি না। তো সেই জন্য গপুসোনাকে ঘুম থেকে তোলার জন্য আমি একটু তাড়াতাড়ি উঠে যাই। আর তারপরে বাড়ির এটা সেটা কাজ করতে যেহেতু অনেকটাই লেট হয়ে যায়, তো সেই জন্য আর বিছানায় শুয়ে থেকে একটু আর টাইম নষ্ট করি না। আর টাইম নষ্ট করলে কি হয়, নিজেদের কাজে অনেকটা লেট হয়ে যায়। তো তারপরে আরও একটা ভালো জিনিস কি, ভোরে ওঠার দিকে যে যত সকাল যত ভোরের দিকে আমরা উঠতে পারি তত নিজেদেরকে অনেক ফ্রেশ লাগে। প্রত্যেকটা কাজে আমরা অনেক এনার্জি পাই, সব কাজের জন্য ভীষণ মোটিভেট হই। আর সকালের দিকে উঠে গেলে কি হয়, বাড়ির কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি করে নিয়ে যায়। আর একটু বেলা হয়ে গেলে নিজেদের কাজের প্রতিও একটা এনার্জি চলে যায়, আর অনেকটা কষ্ট হয়। যাই হোক, উপরের ঘরের জানলা দরজাগুলো খুলে নিয়ে বিছানাটা ভালো মতো করে টান করে গুছিয়ে নিয়েছি। আর এর আগের দিনে যেহেতু আমি ভালোভাবে এই রুমটা ডিপ ক্লিনিং করেছিলাম, তো সেরকম খুব একটা ধুলো নেই। ডেলি বেসিসে আমরা যেরকম একটা রুমের কাজ করে থাকি, তো সেরকমই ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ঘরের যে কাজের দিদি আসতো, তো সেই দিদি ঘর মোছামুছিটা করে নিত। আসলে আজকে আর একটুও সময় নষ্ট করতে চাই না, তো সেই জন্য উপরের ঘরের কাজটা তাড়াতাড়ি সেরে নিয়ে সকাল সকাল রান্নাবান্নাটাও সেরে নিতে হবে, কারণ রান্না করতেও অনেকটা লেট হয়ে যাবে যদি আমি নিচের ঘরের রুমটা ডিপ ক্লিনিং করি। তো এইটা সেটা করতে করতে রান্নার জন্য অনেকটাই লেট হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম যে উপরের ঘরটা আগে পরিষ্কার করে আসি, তারপরে রান্নাটা সেরে নিয়ে নিচের রুমটা ভালোভাবে ডিপ ক্লিনিং করব। তো ওই যে বলেছিলাম যে সামনেই বিশ্বকর্মা পুজো, আর আমাদের বাড়িতে যেহেতু বিশ্বকর্মা পুজো হয়, বাড়িতে অনেক আত্মীয় স্বজনদেরও আসার কথা। আর এই পুজোর আগে যদি ঘর বাড়ি সমস্তটা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে নিজেদেরই একটা ভালো লাগে না। তবে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উপরের ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ঝাড় দিয়ে আমি রান্নাঘরেও চলে এসেছি। কালকে রাতে কেটে রেখেছিলাম সবজিগুলো, যেহেতু নিচের ঘরটা একটু ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করব, তো সেই কারণে আজকে রান্নার কাজটাও একটু আগিয়ে রেখেছি। কাল রাতেই সবজিগুলো কেটে ফ্রিজে রেখেছিলাম। আর আদা রসুন পেঁয়াজটাও আমি কিন্তু ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রেখেছিলাম, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো যেই কারণে এই যে এখানে আজকে করব চিংড়ি মাছ, ঝিঙে আলু দিয়ে একটা ঝোল, আর ওই বেগুন ভাজা করব। ব্যাস আজকে এই দুটো তরকারি করব, কারণ ওই যে বললাম যে সব কাজ এটা সেটা করতে করতে অনেকটা হাত থেকে টাইম বেরিয়ে যায়। চিংড়ি মাছ আর বড় মাছ দুটো ফ্রিজে ছিল, তো চিংড়ি মাছটারে আমি আগেই ভেজে রেখে দিয়েছি। আর তারপরে ওই যে প্রথমে ঝিঙেটা ভাজতে দিয়েছিলাম, কারণ ঝিঙে ভাজার সময় অনেকটা জল বেরোয়, তো যে কারণে ঝিঙেটা আগে ভালোভাবে ভেজে নেওয়ার পরে তারপরে আমি আলুটা দিয়েছিলাম। আর ঝিঙে আলু ভেজে নেওয়ার পরে সমস্তটা কিছু তুলে রাখার পরে ওই যা আমাদের সাধারণ মশলা লাগে, হলুদ লঙ্কা জিরে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে বেশ কিছুটা জল দিয়ে জলের মধ্যে আমি
চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর এরপরে চিংড়ি মাছের সাথে ঝোলটা একটু ফুটে আসলে তখনই আমি নামিয়ে দেবো। আর এই যে বেগুন ভাজবো বললাম, তো বেগুন ভাজার জন্য এই যে বেগুনটা আমি কালকে রাতেই কেটে ফ্রিজের মধ্যে রেখেছিলাম, কারণ সব সবজি আমি কালকে রাতের মধ্যেই কেটে নিয়েছিলাম। আমরা সবাই মিলে বসে সবজিগুলো কেটে নিয়েছিলাম। তো এই যে নুন হলুদ মাখিয়ে এই যে এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর বেগুন ভাজার সময় তোমাদেরকে একটা ট্রিক্স বলে রাখি, বেগুন ভাজার সময় আমরা যত পরিমাণে তেল দিই না কেন, কারণ বেগুনের সেই তেল সব শুষে নেয়। তো এই ক্ষেত্রে তোমরা এক কাজ করতে পারো যে তেল অল্প পরিমাণে দিয়ে বেগুনটা দেওয়ার পরে না সেই বেগুনের ওপর হালকা পরিমাণে একটু জল ছিটিয়ে দেবে, যেমনটা আমি করলাম। তো এটা করলে কি হয় যে বেগুনের ওপর যখন হালকাভাবে জলটা দিয়ে দিই আমরা, তখন বেগুনটাও ভালো মতো ঢাকা দেওয়ার পরে ভালো মতো সিদ্ধ হয়ে যায়, আর বেগুনে অতটা তেলও টেনে নেয় না। তো যেই কারণে এই যে বেগুন অনেক ক্ষেত্রে কী হয়, তেলে একদম একটা চ্যাপচেপা ভাব থাকে, তো সেটা হয় না, খুব ভালোভাবে বেগুনটা ভালো মতন ভাজা হয়ে যায়। আর এই যে ঘরে বেশ কিছু পাঁপড় ছিল, তো ভাবলাম যে আজকে দুপুরের লাঞ্চের জন্য এই পাঁপড়গুলো একটু ভেজে নিই। তো পাঁপড়গুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তো যাই হোক, এর মধ্যে এই যে তারপরে চলে এসছে বৃষ্টি, কারণ হঠাৎ কালো মেঘ করে আচমকায় কখন মাঝে মাঝে যে বৃষ্টি চলে আসছে। তো বৃষ্টি আসলেও কি হবে, কারণ এত পরিমাণে গরম যে যতক্ষণ বৃষ্টি হচ্ছে বা তার কিছুক্ষণ পর হয়তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, কিন্তু তারপরে এত পরিমাণে গরম লাগছে যে কোনো কাজ করতে গেলে একদম হাঁপিয়ে যাচ্ছে, আর সব সময় মানে ক্লান্ত ভাব লাগছে একটা এই গরমের কারণে। তো এখন বাজে ওই 11:45 মতন, আর এর মধ্যে আমার ওপরের ঘরের কাজ আর রান্না বান্নাটাও আমি সমস্তটা সেরে নিয়েছি। আর এই যে নিচের ঘরটা বললাম না যে আজকে একটু ভালো মতন করে টুকটাক গুছিয়ে নেব, তো সব দিনই ভালোভাবে একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, যাতে ওই ডিপ ক্লিনিংয়ের সময় এতটা কষ্ট না হয়। তো এর মধ্যে এই যে আমার দুটো জামা চেয়ারে রাখা ছিল, কারণ টিউশন পড়াতে যাওয়ার সময় আমি জামাটা পরে গিয়েছিলাম, তো এসে আমি জামাটা আর গুছিয়ে রাখতে পারা ছিল, আমি সমস্তটা গুছিয়ে রাখলাম। আর তারপরে এই যে আলমারির যে কভারটা ছিল, সেই কভারটা আমি খুলে নিয়ে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে এই যে আলমারিটা আমি ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আলমারিতে কভার দেওয়া থাকে, সেই কারণে আলমারিটা সেভাবে পরিষ্কার করা হয় না। তো ওই মাঝে মধ্যে যখন কভারটায় ধুলো পড়ে, কভারটা যখন খুলে নেওয়া হয়, তখনই আলমারিটা একটু ভালো মতো করে পরিষ্কার করে নিই। তো আলমারির মাথায় দেখলাম যে এত পরিমাণে ধুলো হয়েছে যে ভালোভাবে পরিষ্কার না করলে না আস্তে আস্তে আলমারিটা না নষ্ট হয়ে যাবে। আর যে কোনো জিনিস যদি পরিষ্কার না রাখা হয় বা ঠিকমতো যত্ন যদি আমরা না করি, তাহলে সেই জিনিসটা কিন্তু অবহেলাতেই একদম নষ্ট হয়ে যায়। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, মানুষের দিক থেকেও কিন্তু যত্ন নেওয়াটা যেরকম দরকার, ঠিক সেই রকমই কিন্তু সমস্ত জিনিসটার উপরেও আমাদের যত্ন নেওয়াটা দরকার। সেটা যে কোনো জামা কাপড় হোক বা কোনো জিনিসপত্র হোক, সবসময় একটু যত্ন করে রাখলে না, সেটা হয়তো যদি তোমার মানে 10 থেকে 20 বছরেরও জিনিস হয়, বা যদি তারও বেশি অনেকটা বছরের যদি পুরনো জিনিস হয়, দেখবে সেই জিনিসটাও কিন্তু অনেক যত্ন সহকারে তোমার কাছে আজীবন রয়ে যাবে। আলমারিটা পরিষ্কার করে নেওয়ার পরে এখানে আমি জানালাটাও ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওই যে গপু যেহেতু এই রুমের মধ্যে থাকে, আর ওই রুমের মধ্যে ধূপ জ্বালানো হয়, তো যেই কারণে সব জায়গাতে না অনেকটা পরিমাণে ঝুল ঝুল মতো হয়ে গেছে। আর বিশেষ করে দেখলাম যে জানালাটায় অনেকটা ঝুল হয়ে গেছে, তো যেই কারণে আমি জানালাটা ভালো মতন করে পরিষ্কার করে নিলাম। আর এই যে এখানে শোকেস আলমারিটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো মোটামুটি ঘরের কাজটা করে নিয়েছি, এবারে ঘরটা শুধু ঝাঁট দিয়ে তারপরে চলে যাবো স্নান করতে, আর এরপরে আমি গপুকে দুপুরের সেবাটাও দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। কিন্তু আজকে আমি কারোর নাম নিতে পারলাম না, তবে এর পরের ভিডিওতে অবশ্যই নেব।